একদিকে তৃণমূলের দাবি, অন্যদিকে ইডির দাবি। যে সওয়াল জবাব আজকে চলল হাইকোর্টে, যেখানে তৃণমূলের তরফ থেকে যুক্তি ছিল যে কোনোভাবেই যাতে তাদের কাছ থেকে ইডি যে তথ্য নিয়েছে সেই তথ্য যেন প্রকাশ করা না হয়, এবং এই বিষয় নিয়ে তৃণমূলের দাবি শোনার পর সেক্ষেত্রে ইডির তরফ থেকে পাল্টা দাবি ছিল যে কোনো রকম নথি তো বাজেয়াপ্ত করা হয়নি, তাই নথি সংরক্ষণের প্রশ্ন উঠছে কোথা থেকে। সবকিছু শোনার পর তৃণমূল কংগ্রেসের মামলা নিষ্পত্তি করে দেওয়া হলো, অর্থাৎ ধোপে টিকলো না তৃণমূল কংগ্রেসের যুক্তি। ইডির বক্তব্য ছিল আমরা কিছুই বাজেয়াপ্ত করিনি, যা করেছে সেটা ওনারা করেছেন। আইপ্যাক তল্লাশির সময় ফাইল ছিনতাই করেছেন মুখ্যমন্ত্রী, যে তথ্য বাজেয়াপ্তই হয়নি সেটা আমরা কিভাবে সংরক্ষণ করব। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফাইল ছিনতাইয়ের অভিযোগ, সঙ্গী ডিজিপি সিপি। মুখ্যমন্ত্রীকে মামলার পার্টি করা না হলে মামলার গ্রহণযোগ্যতা নেই। আর আজকের এই শুনানি পর্বে ঠিক কি হলো, সৌভিক মজুমদার এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্থাৎ সৌভিক, বলা যায় যে দুটো গুরুত্বপূর্ণ দিক, প্রথমত তৃণমূলের মামলা নিষ্পত্তি, ইডির মামলার মুলতবি, এবং অবশ্যই এক্ষেত্রে নথির সংরক্ষণ নিয়ে তৃণমূলের যে দাবি ছিল সেই দাবি কোনোভাবেই মান্যতা পেল না কলকাতা হাইকোর্টে। দেখো, একদমই তৃণমূলের যে দাবি ছিল সেটা মান্যতা পেল না নথি সংরক্ষণ করার ক্ষেত্রে। তার কারণ হলো ইডির খুব স্পষ্ট বক্তব্য যে 8ই জানুয়ারি যখন প্রতীক জৈন এবং তার পাশাপাশি আইপ্যাকের সল্টলেকের অফিসে তল্লাশি অভিযান হয়, সেই সময় ইডির তরফে কোনো ধরনের নথি বা কোনো ডকুমেন্ট বা কোনো ডিজিটাল এভিডেন্স তারা বাজেয়াপ্ত করেননি, এবং তাদের বক্তব্য ছিল যে সমস্ত তথ্য বা নথি তারা সংগ্রহ করেছিলেন সেই নথি বা তথ্য এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার 2 উচ্চপদস্থ পুলিশ কর্তাকে নিয়ে এসে তিনি সেগুলো ইডির আধিকারিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছেন। ফলে কলকাতা হাইকোর্টের তৃণমূল কংগ্রেসের তরফে মামলায় যে প্রাথমিক আবেদন বা আজকের যে একমাত্র আবেদন ছিল যে সেই সমস্ত ডকুমেন্ট বা ইডি যেগুলোকে সিজ করেছে সেই ডকুমেন্টগুলোকে সংরক্ষণ করা হোক, এবং সেগুলো যেন প্রকাশ্যে না নিয়ে আসা হয়, সেগুলো যেন কোনো রকমভাবে রাজনৈতিক উদ্দেশ্যে না ব্যবহার করা হোক, সেইটা যেন কলকাতা হাইকোর্ট সুনিশ্চিত করে, সেই আবেদন তারা করেছিলেন। সেটাকে কলকাতা হাইকোর্টের পক্ষে মান্যতা দেওয়া সম্ভব হয়নি, কারণ ইডির তরফে বলা হয়েছে তারা কোনো নথি বাজেয়াপ্ত করেননি। ফলে যে ডকুমেন্ট ইডির তরফ থেকে বাজেয়াপ্ত করাই হয়নি সেগুলোকে কিভাবে ইডির আধিকারিকরা বা ইডি দ্বারা এটাকে সংরক্ষণ করবেন সেই প্রশ্ন তারা তুলেছিলেন। ফলে সেই প্রশ্নের উত্তর কলকাতা হাইকোর্ট পেয়ে গেছে। কলকাতা হাইকোর্টে ইডির তরফের আইনজীবীদের যে বক্তব্য ছিল যে 8ই জানুয়ারি তল্লাশির সময় তারা কোনো নথি বাজেয়াপ্ত করেনি, সেটা কলকাতা হাইকোর্ট আর নির্দেশনামায় লিখে নিয়েছে। ফলে তার ভিত্তিতেই কিন্তু কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেসের যে মামলা ছিল সেই মামলার নিষ্পত্তি কলকাতা হাইকোর্টে করেছে। এবং তার পাশাপাশি তুমি জানো যে ইডির তরফ থেকে বলা হয়েছিল যে তারা ইতিমধ্যে তারা যে মামলা করেছেন সেই মামলা যেন পিছিয়ে দেওয়া হয় বা তার শুনানি যেন মুলতুবি করা হয়। তার কারণ হলো তারা একই মর্মে মামলা সুপ্রিম কোর্টে দাখিল করেছেন, এবং সুপ্রিম কোর্টে সেই মামলা বিচারাধীন রয়েছে, এবং সেই মামলা যে কোনো দিন যে কোনো মুহূর্তে শুনানি তার শুরু হতে পারে। এবং এখনো পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি আগামীকাল সুপ্রিম কোর্টে সেই মামলা শুনানি রয়েছে। ফলে এই অবস্থায় সুপ্রিম কোর্টে যখন মামলা বিচারাধীন রয়েছে, কলকাতা হাইকোর্ট যেন তার শুনানি মুলতুবি করে সেই আবেদন করা হয়েছিল, সেই আবেদনেও কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট মান্যতা দিয়েছে। ফলে আগামীকাল সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলার শুনানি হলে তারপর কলকাতা হাইকোর্টের যে ইডির মামলা রয়েছে তার ভবিষ্যৎ নির্ধারিত হবে। অমৃতা, আগামীকাল সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলা, সেই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে ইতিমধ্যেই আপনারা জানেন যে জোড়া পিটিশন দাখিল করে ইডি, আর আজকে কলকাতা হাইকোর্টে এই মামলার যে শুনানি হলো, যেখানে তৃণমূলের তরফ থেকে বক্তব্য ছিল যে কোনোভাবেই তাদের থেকে যে নথি ইডি বাজেয়াপ্ত করেছে তা যেন প্রকাশ করা না হয়, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা না হয়। তবে তৃণমূলের এই দাবিকে মান্যতা দিল না কলকাতা হাইকোর্ট। বিজেপি নেতা রাহুল সিনহা কি বলছেন এই শুনানি প্রসঙ্গে শোনাবো। তৃণমূলের যে আর্জি তা হাইকোর্ট খারিজ করে দিয়েছে, এবং পরিষ্কারভাবে ইডির বক্তব্যকে সমর্থন করেছে হাইকোর্ট, এবং জানিয়ে দিয়েছে যে ইডি কোনো কাগজ বা কোনো নথি তারা বাজেয়াপ্ত করেনি, তাদের কাছে কোনো কাগজ নেই। যেটা বাজেয়াপ্ত করার ছিল সেই সমস্ত কাগজ মমতা ব্যানার্জি লুট করে নিয়ে গেছে। সেই কারণের জন্য তৃণমূলের করা যে মামলা সেই মামলার কোনো ঔচিত্য নেই,
সেই কারণের জন্যই মামলা খারিজ হয়ে গেছে। আমি মনে করি এটা তৃণমূলের ক্ষেত্রে হাইকোর্টের মাধ্যমে আরেকটি ধাক্কা এবং একটা গালে চপেট আঘাত ছাড়া আর কিচ্ছু। আজ আদালতে তৃণমূল কংগ্রেসের বক্তব্য ছিল যে আমরা সুপ্রিম কোর্টে কোনো ক্যাভিয়েট দাখিল করিনি এবং এই মামলায় আমরা পার্টিও নই। তাই তৃণমূলের বক্তব্য ছিল যে মামলার শুনানি কলকাতা হাইকোর্টেই হোক, তবে কলকাতা হাইকোর্ট আজকে তৃণমূলের মামলার নিষ্পত্তি করে দিল। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর কি বললেন শুনুন। ইডি যেটা ফাইল করেছিল, যেটাতে আমি অ্যাপিয়ার করেছিলাম মমতা ব্যানার্জির হয়ে, মমতা ব্যানার্জি অ্যাজ চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, নট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, সেই মামলাটা ইডি টাইম চেয়েছিল যে বিকজ অফ ওরা সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং রয়েছে, অতএব তুমি এই মামলা এখন অ্যাডজন করে দাও। তো আমরা বলেছিলাম যে সুপ্রিম কোর্টে কি গ্রাউন্ডে চেয়েছে দেখো, আর আমরা বলেছিলাম যে আমরা উই আর এগ্রিয়েবল টু আর্গু দিস ম্যাটার, উই আর এগেনস্ট দিস অ্যাডজর্নমেন্ট। তো জজ সাহেব ওদের সাবমিশনটা রেকর্ড করেছে যে হিয়ারিংয়ে এটা ইয়েতে রেকর্ড করেছে যে সেন্টার মানে ইডি অ্যাডজর্নমেন্ট চেয়েছে এবং আমরা মামলা করতে চেয়েছি, কিন্তু যেহেতু ইডি অ্যাডজর্নমেন্ট চেয়েছে সেই জন্য মামলা অ্যাডজন করা হলো। সুপ্রিম কোর্টের মামলা হওয়ার পর সেই মামলা লিবার্টি দেওয়া রইল মেনশন করার। দিস দ্য আদার থিংস। আর এবার আপনাদের সামনে রাখবো গত 8ই জানুয়ারি, অর্থাৎ যেদিন আইপ্যাকে তল্লাশি চালাতে যান ইডির আধিকারিকরা। একদিকে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি লাউডন স্ট্রিটে তার যে ফ্ল্যাট রয়েছে সেখানে, এবং এরপরে সল্ট থেকে আইপ্যাকের যে অফিস রয়েছে, দুটি জায়গায় ইডির তরফ থেকে তল্লাশি চালানো হয়। আর সেই তল্লাশি চলাকালীনই সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতেই নয়, একই সঙ্গে সল্ট থেকে আইপ্যাকের অফিসেও তিনি পৌঁছে যান। আইপ্যাকের অফিসে বেশ কয়েক ঘন্টা তিনি ছিলেন এবং তারপরে দেখা যায় নিজে ফাইল হাতে সেখান থেকে বেরিয়ে আসেন তিনি। ফাইল ল্যাপটপ হাতে সেদিন বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতা হাইকোর্টে যে শুনানি হলো সেখানে ধোপে টিকলো না তৃণমূলের যুক্তি। ইডির দামেই মান্যতা পেল, অর্থাৎ নথি সংরক্ষণ নিয়ে যে দাবি ছিল তৃণমূলের তরফে যে কোনোভাবেই যে ইডি যে নথি তাদের থেকে হাতিয়ে নিয়েছে তা যেন প্রকাশ করা না হয়, তবে সেই দাবি মান্যতা পেল না। সেদিন গোয়ালপুকুরে আমি একটি চায়ের দোকানে বসে চা খেতে খেতে দুই ভদ্রমহিলা বয়স্ক তারা বলছিলেন যে দেখলি আমাদের মুখ্যমন্ত্রী কেমন ফাইল নিয়ে দৌড়ায় গেল। তো এটা হচ্ছে সাধারণ মানুষের ধারণা হয়েছে মুখ্যমন্ত্রী সম্পর্কে। আজকে নতুন করে তৃণমূল কংগ্রেস হাইকোর্টে গিয়ে এই ধাক্কা শুধু খেলো না, ঘুরিয়ে এটা শুনে আসলো যে ইডি তো নথি বাজেয়াপ্ত করেনি, তাহলে নথিগুলো কে নিয়ে গেছিল? নিয়ে গেছিল মুখ্যমন্ত্রী এবং তার সাকরেদ পুলিশ অফিসাররা। তাহলে প্রকারান্তরে কি দাঁড়ালো? যে তদন্ত এজেন্সির হাতে থাকবার কথা যে নথি, সেই নথি নিয়ে দৌড়ে পালালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি জানি না রাজ্যের মানুষ এই মুখ্যমন্ত্রীকে নিয়ে এত লজ্জা আর রাখবে কোথায়। আর এরই মধ্যে যে খবর পাওয়া যাচ্ছে যে আইপ্যাক মামলায় ইডির দায়ের করা যে মামলা, সেই মামলায় আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি হতে চলেছে। ইডির তরফ থেকে জোড়া ক্যাভিয়েট দাখিল করা হয় সুপ্রিম কোর্টে, সেই মামলার আগামীকাল শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। এখনো পর্যন্ত এমনই খবর। ইতিমধ্যে ইডির তরফ থেকে যে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে সেখানে একাধিক অভিযোগ আনা হয়েছে। ইডির অভিযোগ মুখ্যমন্ত্রীর বেআইনি কার্যকলাপ যে সিসিটিভিতে ছিল সেই ফুটেজ নিয়ে গেছে পুলিশ। এছাড়াও যেভাবে সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যান তা নিয়ে তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগও এনেছে ইডি। আর সেই জোড়া ক্যাভিয়েট দাখিলের পর আগামীকাল ইডির দায়ের করা মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে।
আর এরই মধ্যে আপনারা জানেন যে আইপ্যাক কাণ্ডের প্রতিবাদে বিজেপি নবান্নের সামনে ধর্নায় বসার অনুমতি চেয়েছিল, যদিও সেই অনুমতির পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল যে বিজেপির প্রস্তাবিত জায়গায় অনুমতি দিতে রাজি নয় কলকাতা হাইকোর্ট। ধর্নায় বসতে বিজেপিকে বিকল্প জায়গার প্রস্তাব দিয়েছে হাইকোর্ট। বিজেপি চাইলে নবান্ন বাসস্ট্যান্ড বা মন্দির তলায় কর্মসূচি করতে পারে। বিজেপিকে বিকল্প জায়গা ভেবে দেখতে বললেন বিচারপতি শুভ্রা ঘোষ। নবান্নের সামনে ধর্নায় বসতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানায় বিজেপি। জাল কার ফের শুনানি রয়েছে। আমাকে আরে গভর্নর ভিতরে গিয়ে বসবো নি, বলেছে আগামীকাল 11টার সময় মামলা রেখেছে, কিন্তু নবান্নের আমরা সামনে মন্দিরতলা বাস স্ট্যান্ডে বসবো না। হাইকোর্ট বলেছে যে আরেকটা বিকল্প জায়গা দিয়েছে নবান্নের কাছে। আমরা জায়গা দেখছি, দেখে কালকে আমার লয়ার জানিয়ে দেবেন। আগে না দিলে বসবো না, দিলে বসবো। ওরা অমিত শাহজির বাড়ি অফিসে গেছিল কি করতে, 8 জন সাংসদ না বলে চোরের মতো। কোন নির্বাচিত জনপ্রতিনিধি সরকারি অফিসে গেলে এরকম যায় হল্লা করতে অফিস খোলার আগে? আমিও এখানে 50 জন এমএলএ নিয়ে বসবো। এসআইআর এর শুনানিতে ও যা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হবে সে ভাষায় উত্তর দেবো আমরা। 1 ইঞ্চি জায়গা ছাড়বো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।